আসসালামু আলাইকুম। আমি মোতায়ের হোসেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইরান যুদ্ধে আমেরিকার অর্থনীতি কি ধসে পড়তে পারে কিনা? আচ্ছা, ১ম এ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা দেশের অর্থনীতি কখন খারাপের দিকে যায় আর কখন একটা দেশের অর্থনীতি ভালোর দিকে যায়। এটা আগে আমাদের বুঝতে হবে। তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে আগে ব্যক্তি জীবনের সাথে তুলনা করেন। ধরেন আপনার সংসারে যদি আপনার আয় থেকে ব্যয় বেশি হয়, তাহলে আপনার কি হবে? আপনার ঋণ করা লাগবে। আপনি আস্তে, আস্তে গরিব হয়ে যাবেন, তাই না? ধরুন আপনার সংসারে আয় হচ্ছে ৳১০০ প্রতিদিন আর ব্যয় হচ্ছে আপনার ৳২০০। তাহলে কি আপনার সংসারে কখনো উন্নতি হবে? এটা কি হওয়া সম্ভব? আপনি তো আস্তে, আস্তে গরিব হয়ে যাবেন, তাই না? আপনার আজকে জমি বিক্রি করা লাগবে, জমি বিক্রি শেষ হয়ে গেলে আপনাকে ঋণ নেয়া লাগবে। এভাবেই তো আপনার মানে আস্তে, আস্তে আপনি গরিব হয়ে যাবেন। তো এখন এই যে আমি যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইট, হ্যাঁ? তো এই ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে আমি আপনাদের দেখাচ্ছি যে আমেরিকার মানে প্রতি বছরে আয় কত আর ব্যয় কত এটা আমি আপনাদের দেখাইতে চাচ্ছি, হ্যাঁ? তো এই যে আপনি একটু দেখেন যে এই যে গ্রাফটা দেখতেছেন, হ্যাঁ? এই যে ২০২৩ সাল। ২০২৩ সালে আমেরিকা প্রায় মানে $৩.৫ ট্রিলিয়ন মানে সে আমদানি করেছে। মানে সে $৩.৫ ট্রিলিয়ন তার খরচ হইছে। তার মানে তার আ আ এখানে ইম্পোর্ট করছে। ইম্পোর্ট মানে সে হচ্ছে আমদানি করছে। অর্থাৎ তার এক কথায় আপনি ধরে নিতে পারেন যে $৩.৫ ট্রিলিয়ন এর মতো সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্য কিনছে। আর সে বিক্রি করছে কত? বিক্রি করছে $২ ট্রিলিয়ন। এই যে দেখুন, হ্যাঁ? এই যে গ্রাফটা দেখুন কত ব্যবধান। অর্থাৎ $১ ট্রিলিয়ন এর মতো তার খরচ হইছে। ঠিক আছে? খরচ না মানে $১ ট্রিলিয়ন এর মতো তার ঘাটতি গেছে, লস গেছে। বুঝতে পারছেন? মানে তার আয় থেকে ব্যয় $১ ট্রিলিয়ন বেশি। এখন ১ ট্রিলিয়নটা কত বেশি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই মানে বাজেট, হ্যাঁ? আমাদের যেই প্রতি বছরে যে মানে আমাদের প্রতি বছর যে বাজেট হয়, আমদানি এবং রপ্তানি মিলে আমাদের যে খরচ হয় ধরেন প্রতি বছর, সেটা হচ্ছে $৪০ বিলিয়ন এর মতো। ঠিক আছে? তাহলে আপনি অর্থাৎ আপনি একবার চিন্তা করুন যে আমাদের প্রতি বছর মানে আমদানি এবং রপ্তানি মিলে আমাদের এই ২৫ কোটি মানুষের দেশে বা ২০ কোটি মানুষের দেশে আমাদের খরচ হচ্ছে ৪০ বিলিয়ন ডলার। ঠিক আছে? তাহলে এখন $১ ট্রিলিয়ন হচ্ছে সেই জায়গায় আমেরিকার মানে প্রতি বছর ঘাটতি। অর্থাৎ ঘাটতিটা কত বড় আপনি একবার একটু চিন্তা করুন। আপনি যদি মানে ১ ট্রিলিয়ন সমান দেখেন, ১ ট্রিলিয়ন সমান হচ্ছে যে আপনার আ আচ্ছা ১ ট্রিলিয়ন সমান হচ্ছে আপনার ১,০০০ বিলিয়ন। ঠিক আছে? তো ১ ট্রিলিয়ন সমান যদি আপনার ১,০০০ বিলিয়ন হয়, সেখানে আমেরিকার ঘাটতি হচ্ছে $১ ট্রিলিয়ন মানে $১,০০০ বিলিয়ন। তার মানে হচ্ছে যে আমরা আমাদের মধ্যে আমাদের প্রতি বছরে আমাদের বাজেটে খরচ আছে ৪০ বিলিয়ন। তার মানে আমরা আমাদের মতো একটা ছোট দেশ আ প্রায় ২৫ বছরে যে খরচটা করব, হ্যাঁ? ২৫ বছরে আমাদের এই ২০ কোটি মানুষের যে খরচ যাবে, সেই খরচ সমপরিমাণ লস, সেই খরচের সমপরিমাণ লস আমেরিকা শুধুমাত্র ১ বছরেই করে। অর্থাৎ আমেরিকার আয় থেকে ব্যয় অনেক বেশি, অনেক বেশি। এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে এত ব্যয় করার পরেও আমেরিকা কেন গরিব হচ্ছে না? এর কারণটা বুঝতে হলে আপনাদেরকে এইটা একটু দেখতে হবে। এইটা একটু দেখেন। এই যে দেখুন আমেরিকার ট্রাম্প কি করতেছে? একটা প্রিন্ট মেশিনের সামনে দাঁড়ায় আছে। এই মেশিন থেকে সে ইচ্ছামত করে কি করে? টাকা ছাপায়, ডলার ছাপাচ্ছে, হ্যাঁ? এরপর সে এই ডলার কি করতেছে? এই যে দেখুন, এই যে এই ডলার চলে যাচ্ছে যে চীনের প্রেসিডেন্টের হাতে। এবং চীনের প্রেসিডেন্ট কি করতেছে? এই যে বিভিন্ন পণ্য আমেরিকায় রপ্তানি করতেছে, পণ্য সরবরাহ করতেছে। ঠিক আছে? এবার ভালোমতো খেয়াল করুন যে আমেরিকার একটা মেশিন আছে, সেই মেশিন থেকে আমেরিকা ইচ্ছামতো টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কি করতেছে? চীনকে দিচ্ছে এবং চীন থেকে পণ্য কিনতেছে। এই পণ্য কিনার মাধ্যমে আমেরিকা কি করতেছে? তার নিজের খরচ মেটাচ্ছে, তার নিজের চাহিদা মেটাচ্ছে। এবার চীন কি করতেছে? সেই পণ্য আবার দিচ্ছে সৌদি আরব সরি এই যে আমেরিকার কাছে পণ্য বিক্রি করে যে ডলার পেলো, সেই ডলার আবার দিচ্ছে যে সৌদি আরবকে দিচ্ছে। ঠিক আছে? আর বিনিময়ে সৌদি আরব থেকে কি করতেছে? এই যে পেট্রোলিয়াম নিচ্ছে, সৌদি আরব থেকে তেল নিচ্ছে। ঠিক আছে? এরপর সৌদি আরব আবার কি করতেছে? এই যে ডলার পালো, চীন থেকে যে ডলার পাইছে, সেই ডলার আবার আমেরিকার এই যে আমেরিকার স্টক মার্কেটে বিনিয়োগ করতেছে। এবার সেই ডলার আবার কোথায় যাচ্ছে? এই দেখুন ট্রাম্পের কাছে যাচ্ছে।
তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমেরিকার ডলার ঘুরে ফিরে আবার আমেরিকার কাছেই যাচ্ছে। যদিও আমেরিকার আয় থেকে ব্যয় অনেক বেশি, $1 ট্রিলিয়ন মতো বেশি আয় থেকে ব্যয়। প্রতি বছর তার $1 ট্রিলিয়ন করে ঘাটতি হচ্ছে আয় ব্যয়ের যদি হিসাব করা হয়। কিন্তু সে ডলার ছাপায় এটা পুষায় নাই। এবং সে যত ডলার ছাপায় পুষায় না এই কারণে তার মানে সমস্যা হচ্ছে না, সে গরিব হয় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডলার যদি ইচ্ছা মতো ছাপায় তাহলে মানে বাজারে কেন জিনিসপত্রের দাম বাড়তেছে না বা মুদ্রাস্ফীতি কেন হচ্ছে না? এর অনেকগুলা কারণ আছে। তবে এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমেরিকা ডলার ছাপাচ্ছে, সেই ডলার চীনের কাছে যাচ্ছে, চীন আবার সেই ডলার সৌদি আরবকে দিচ্ছে, তেল কিনতেছে, সেই ডলার আবার আমেরিকা সৌদি কি করতেছে, আমেরিকার স্টক মার্কেট বা আমেরিকার ট্রেজারিতে বন্ড কিনে রাখতেছে। তাহলে আমেরিকার ট্রেজারিতে যখন বন্ড কিনে রাখতেছে তখন তো সেই ডলার আবার ঘুরে ফিরে আমেরিকার ব্যাংকে চলে যাচ্ছে। এভাবে আমেরিকা কি করতেছে, আপনার ডলারের নিয়ন্ত্রণ করতেছে। ধরুন প্রতি বছর আমেরিকা $1 ট্রিলিয়ন করে ছাপাচ্ছে। সেই $1 ট্রিলিয়ন মনে করুন আরব রাষ্ট্রগুলার কাছে চলে যাচ্ছে। সেই আরব রাষ্ট্রগুলা ওই তেল বিক্রি করে $1 ট্রিলিয়ন পাইছে, ওই ডলার আবার আমেরিকাকে দিচ্ছে। আমেরিকার ব্যাংকে চলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে ডলার বাস্তবে বাজারে থাকতেছে না। আমেরিকা কি করতেছে, সৌদির কাছ থেকে কালেকশন করে নিচ্ছে, নিয়ে তার ব্যাংকে রেখে দিচ্ছে। এখন রেখে দেওয়ার পরে যে সুদ হচ্ছে, সেই সুদ আবার সৌদিকে দিচ্ছে। সৌদি আবার সেই সুদ দিয়ে কি করতেছে, আমেরিকা থেকে অস্ত্র কিনতেছে। তাহলে কি হচ্ছে, আমেরিকার অস্ত্র ঘুরে আবার আমেরিকার ডলার আবার ঘুরে আমেরিকার কাছে চলে যাচ্ছে। এভাবে ডলার পৃথিবীর সব থেকে শক্তিশালী মুদ্রা হয়েছে এবং ডলার মুদ্রাস্ফীতি মানে মুদ্রাস্ফীতিটা ডলার ঠিকই রাখতে পেরেছে আর কি। এবং এই কারণেই আমেরিকার আসলে এই যুদ্ধটা চালিয়ে যেতে পারে। আমেরিকা তো যুদ্ধ চালাতে পারে, আমেরিকা গবেষণাতে তো খরচ করতে পারে, আমেরিকা সারা পৃথিবী থেকে মেধাবী ছাত্রদের নিয়ে যায় এবং তাদের কিছু ফান্ড দেয়, দিয়ে গবেষণাতে লাগিয়ে দেয়। কারণ কি? কারণ আসলে আমেরিকার হাতে ইচ্ছামতো ডলার ছাপানোর মেশিন আছে। এবং এই এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা ডলার ছাপাতে পারতেছে, তাহলে চীন কেন মানে তার মুদ্রা ছাপাতে পারতেছে না? সে কেন ইচ্ছামতো পারতেছে না? কারণ হচ্ছে এই যে সৌদি আরব আছে, সৌদি আরবের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছিল এবং পরবর্তীতে আরব রাষ্ট্রগুলো সেই চুক্তিতে মানে অংশগ্রহণ করে। তা হচ্ছে যে এই আরব রাষ্ট্রগুলো ডলার বাদে অন্য কোনো কিছুতে তেল বিক্রি করবে না। এখন তেল ছাড়া তো চীনের শিল্প কারখানাগুলো অচল। তাহলে চীনকে অবশ্যই কি লাগবে? ডলার লাগবেই। এভাবে সারা পৃথিবী ডলার নির্ভর হয়ে পড়ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান যুদ্ধে কি আমেরিকা অর্থনৈতিকভাবে পঙ্গু হবে? এর এক কথায় উত্তর হচ্ছে যে না, আমেরিকার অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ আসলে আরব রাষ্ট্রগুলা এই যে মানে এই যে পেট্রো ডলারের সাইকেলটা দেখলেন, এই সাইকেলটা সচল রাখবে। এবং এই পেট্রো ডলারের সাইকেলটা সচল রাখার কারণে আমেরিকার তেমন কোনো সমস্যা পড়বে না। তবে ইরান যদি হরমুজ প্রণালী আটকে রাখতে পারে এবং যদি আরব রাষ্ট্রগুলা তেলের মানে তেল নির্ভর যে পেট্রো ডলার সিস্টেম এটা যদি মানে ঠিকমতো ফাংশন না করে, তাহলে আমেরিকার মানে সমস্যা হলেও হতে পারে। এখন আপনারা কমেন্টে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নটি হচ্ছে যে এই যে সৌদি আরব আহ, আমেরিকাকে এভাবে পেট্রো ডলারকে পেট্রোনাইজ করতেছে, পেট্রো ডলারকে এভাবে ফ্যাসিলিয়েট করতেছে, সৌদি আরব এটা কেন করতেছে? মানে সৌদি আরব, হ্যাঁ সৌদি আরব সিকিউরিটি পাওয়ার একটা বিষয় আছে যে আমেরিকা বলছে আমি তোমাদের রাজতন্ত্রটা টিকিয়ে রাখবো, কিন্তু এর বাইরেও একটা সিক্রেট আছে। আপনারা কি সেই সিক্রেটটা জানেন? যদি সিক্রেটটা জানেন তাহলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। আর অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।